যে ভাষায় গান গাই, যে ভাষায় আমরা স্বপ্ন দেখি, সে বাংলা ভাষা কি শুধুমাত্র একটি ভাষা, নাকি অপরিহার্য আবেগময়ী অনুভূতি? হৃদয়ের স্পন্দনে, মাটির গন্ধে, কবিতার ছন্দে যে ভাষা, তাকে নিয়ে নতুন করে আর কি বলবো বলুন তো? যে ভাষার জন্য আমরা করেছি সংগ্রাম, লড়াই, যে ভাষা আমাদের করেছে মহান, আমাদের করেছে সমৃদ্ধ, সেই ভাষাই আমাদের অহংকার, আমাদের গর্ব। যে সকল ভাষা শহীদরা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার দাবিতে প্রাণ দিয়েছেন, যে সকল ভাষা শহীদরা নিজের মায়ের মুখের ভাষা বাংলায় মাটি ও মাকে স্মরণ করতে আমাদের মধ্যে এক অন্য রকম অনুপ্রেরণা সৃষ্টি করেছেন, সে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এবং আপনাদের সকলকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত অমর ২১শে বইমেলা ২০২৫-এর মেলা প্রাঙ্গণে। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সরাসরি আয়োজন ২১শে গ্রন্থ মেলায় আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রাপন্তী চক্রবর্তী। প্রিয় দর্শক, আমাদের এই মেলায় আজকে থাকছে পাঠক, প্রকাশক এবং লেখকদের এক মিলন মেলা। কবিতা, উপন্যাস, গল্প যারা লেখেন তাদেরই মিলন মেলা। চলুন অনুষ্ঠানের প্রথমেই আমরা একটু এক পলকে দেখে আসি আমাদের বইয়ের স্টলগুলো। মেলা প্রাঙ্গণটি চলুন ঘুরে দেখে আসি। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি আমাদের এখানে অনেকগুলো স্টল রয়েছে। আছে কিংবদন্তি, রয়েছে শব্দশৈলী এবং আরও রয়েছে আইমান পাবলিকেশন, সে সাথে আরও আছে আদর্শ এবং আরও রয়েছে প্রথমা প্রকাশন। প্রিয় দর্শক, আমাদের এই মেলা প্রাঙ্গণে রয়েছে আরও অনেকগুলো বইয়ের স্টল এবং নান্দনিকতায় খুব সুন্দরভাবে সেজে উঠেছে আমাদের আজকের এই মেলা প্রাঙ্গণ। এই মেলা প্রাঙ্গণ শুধুমাত্র বইয়ের স্টল দিয়ে সাজানো নেই, তার সাথে পাশাপাশি রয়েছে একটি উন্মুক্ত সাংস্কৃতিক মঞ্চ, যেখানে আমরা যে ভাষায় কথা বলছি আজ, যে ভাষা আমাদের গর্ব, সেই ভাষায় রচিত অসংখ্য গান পরিবেশিত হচ্ছে এবং সেই সাথে অনেকগুলো নাচও পরিবেশিত হচ্ছে। এবং যারা কবিতা পড়তে পছন্দ করে, কবিতার বই পড়তে পছন্দ করে, তাদের পছন্দের আবৃত্তিগুলো সেখানে পরিবেশিত হচ্ছে। আপনারা যারা এখনও মেলায় আসেননি, মেলার কিন্তু বেশ কয়েকটি দিন পার হয়ে গেছে, যারা এখনও মেলায় আসেননি তারা আসুন, আপনার পছন্দের লেখকের বইটি বেছে নিন এবং মেলা ঘুরে দেখুন। বেশ সুন্দর একটি আমেজ রয়েছে এই মেলায়। আমরা প্রথমে বলেছিলাম আমাদের এই মেলা হচ্ছে লেখক, পাঠক এবং প্রকাশকদের এক মিলন মেলা এবং আমরা তাদের অভিব্যক্তি এবং তাদের অনুভূতি, তাদের প্রত্যাশা এবং প্রাপ্তির কথা তাদের কাছ থেকে শুনবো। ধারাবাহিকতায় আমরা এখন কথা বলবো ডক্টর সৌরভ সাখাওয়াত স্যারের সাথে। তিনি শিশু সাহিত্য এবং সমাজ বিজ্ঞানী। স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও ভীষণ ভালো আছি। আপনি শিশুদের নিয়ে কাজ করছেন, শিশুদের নিয়ে গবেষণা করছেন। আপনার লেখা কি কি বই আমাদের এবার বইমেলায় রয়েছে? আমার এবার 30টি বই এসেছে। সেখানে শিশুদের ছড়া আছে, কিশোর কবিতা আছে, গল্প আছে, উপন্যাস আছে, নাটক আছে, কমিক্স আছে এবং দেশপ্রেমের জন্য তাদের কিছু বই আছে। আমার দেশকে ভালোবাসার নীতি নৈতিকতার গল্প আছে, অনেক মজার মজার গল্প আর কি। স্যার, আপনার এতগুলো বই বেরিয়েছে, এই সবগুলো বইয়ের মধ্যে থেকে যে কোনো একটি বই নিয়ে আপনি আমাদের কিছু যদি বলতেন। আমি বলতে চাচ্ছি যে এখানে আমার অনেকগুলো বইয়ের মধ্যে যেটা ভেরি ইম্পর্টেন্টলি প্রয়োজন সেটা হচ্ছে শিশু নাট্যম, মানে বাচ্চাদের নাটক। কারণ নাটক শিশুদের জ্ঞানের যে পরিধি বৃদ্ধি করে, আর আমাদের চারপাশে যে চারদিকে যে দৈত্য দানবরা আছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য নাটকই বড় শক্তি। এবং সেক্ষেত্রে আমি তরুণ এবং শিশুদেরকে খুব বেশি উৎসাহিত করার জন্য এই বইগুলো বের করেছি এবং আমি মনে করি যে নাটকের মাধ্যমে, কমিক্সের মাধ্যমে তাদেরকে এইসব বইয়ের প্রতি আগ্রহী করে তুলতে হবে। আর আমাদের বড় ধরনের দৈত্য এখন হচ্ছে আপনার ডিজিটাল মিডিয়া। হ্যাঁ, সে তার ভালো দিকগুলো আমাদের নিতে হবে।
হ্যাঁ, আমরা খারাপ দিকগুলো বর্জন করে অবশ্যই তাদেরকে বইমুখী করতে হবে, বই পড়াতে হবে, বই পড়ে তাদেরকে উৎসাহিত করতে হবে। তাহলেই তাদের মধ্যে যে দেশপ্রেমের বিষয়, নীতি নৈতিকতার ভিতর জেগে উঠবে এবং ভবিষ্যৎ প্রজন্ম আমাদের জন্য একটি উজ্জ্বলভাবে দৃষ্টান্ত রেখে যেতে পারবে। সত্যি আসলে আমাদের এখনকার শিশুরাই তো আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তারা যদি সুন্দর সুন্দর বই পড়ে, এবং আপনার বইয়ের মলাটগুলো দেখছি ভীষণ সুন্দর এবং রঙিন। আমার মনে হয় বাচ্চারা এই বইগুলো দেখলে কিন্তু খুব সহজেই আকৃষ্ট হয়, এবং আমরা যতই বলি না কেন ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার, দিন শেষে কিন্তু বাচ্চারা যে রঙিন বইগুলো আছে, দেখতে সুন্দর এমন বইয়ের দিকে বেশ আকৃষ্ট হয়, এবং যদি বাইরের দিকটা সুন্দর দেখায় তারা কিন্তু অবশ্যই কৌতূহলবশত জানতে চাইবে ভেতরে কি আছে জেনে দেখি। এবং হ্যাঁ, এবং আরেকটি বিষয় বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ভাষার মাস। আমার বাংলা অনেক কষ্ট করে আমাদের রফিক সালাম জব্বারের রক্তের বিনিময়ে আমরা আসলে আজকে ভাষার অধিকার পেয়েছি, আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছি। তো সেই জন্য আমার যে বইটি আমি লিখেছি সেটি হচ্ছে প্রমিতি উচ্চারণ, আবৃত্তি, উপস্থাপন। সো শুদ্ধ বাংলা উচ্চারণের যে চর্চা, সেটিও তাদের মাধ্যমে গেঁথে দিতে হবে। দেশকে ভালোবাসতে হবে। হ্যাঁ, আমি বলছি যে এসব সবাই হাসতে শিখি, দেশকে ভালোবাসতে শিখি। আমি আশা রাখছি আপনার বইগুলো সবাই পড়বে, এবং আপনি যেমনটা প্রত্যাশা করছেন শিশুদের জ্ঞান বৃদ্ধি পাবে এবং সুন্দর সুন্দর চিন্তা ভাবনায় সেই জ্ঞানগুলো পরিণত হবে। আশা করছি সেটাই হবে, আমাদেরও একই প্রত্যাশা। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম ডক্টর সৌরভ সাকোয়াতের সাথে। তিনি শিশু সাহিত্যিক এবং সমাজ বিজ্ঞানী। ওনার কথা শুনে বুঝতে পারলাম যে ওনার যেমন ওনার চিন্তা চেতনা ভীষণ উজ্জ্বল, কারণ উনি ভাবছেন শিশুদেরকে নিয়ে। কারণ আমাদের এখনকার শিশুরাই হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তারা যদি সুন্দর সুন্দর বইগুলো এখন পড়ে, সুন্দর চেতনায় তারা বাঁচতে শেখে, তাহলে তাদের ভবিষ্যতেও তারা সুন্দরভাবে পরিকল্পনা করতে পারবে, এবং সেটা আমাদের সমাজের মানুষদের জন্যই সবথেকে বেশি ভালো হবে। প্রিয় দর্শক, বই কিন্তু আমাদের কখনো ছেড়ে যাবে না। যদি পৃথিবীর অন্য কিছু আমাদের ছেড়ে চলে যায়, বই থেকে আমরা যে জ্ঞানটি অর্জন করে থাকি সেটা আমাদের সাথে চিরদিন সবসময় থেকে যাবে। প্রিয় দর্শক, আমরা এবারে কথা বলবো অধ্যাপক গোফরান উদ্দিন টিটুর সাথে। তিনি হলেন সম্পাদক এবং প্রকাশক। কথা বলছি তার সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? ভালো। আপনার প্রকাশনায় এবার কি বই বেরিয়েছে, এবং আমি খুব সুন্দর সুন্দর মলাটের কিছু বই আপনার হাতে দেখতে পাচ্ছি। প্রকাশনার এটা হচ্ছে 50 গোফরান উদ্দিন টিটু। গত 10 অক্টোবর আমার জন্মদিন ছিল। সেই সময় আমরা 50 জন লেখক, খুব বিশিষ্ট লেখক, ওনারা দেশে বিদেশে অবস্থান করেন। ওনারা আমার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। আমাকে নিয়ে আমার সাথে 40 বছরের লেখালেখি জীবন নিয়ে অনেক কিছু জানেন। ওনারা কবিতায় গদ্য আমাকে বইয়ের আলোচনা করে মোটামুটি অভিনন্দন জানিয়েছিলেন। সেগুলো নিয়ে আমি একটা বই করেছিলাম 50 গোফরান উদ্দিন টিটু। সেটাই বই মেলা আমার নতুন বই। এটা আমার স্ত্রী সৈয়দা সেলিমা আক্তার, সে একজন লেখক, সে সম্পাদনা করেছে, এবং আমার একটা প্রকাশনী আছে, সেই প্রকাশনী রাদিয়া প্রকাশন, এখান থেকে বইটা প্রকাশ হয়েছিল 10 অক্টোবর। একই দিনে আমাদের দুজনের জন্মদিন ছিল 10 অক্টোবর। আমরা একটা পার্টি করেছি সেদিন, এই প্রকাশন উৎসব। সেখানে তার 6টা বই দিয়ে আমরা একটা নির্বাচিত ছড়া বই বের করেছিলাম সৈয়দা সেলিমা আক্তারের। সেটা আমাদের এইবারের বইমেলা একটা নতুন বই। একই সাথে এখানে দেখতে পাচ্ছেন আমার নিজের একটা নির্বাচিত ছড়া গ্রন্থ বের হয়েছে, বেশ সুন্দর একটি মলাট এই বইয়ের, এবং সেটা ছোটদের জন্য। ভিতরে অনেক শিল্পীর অলঙ্করণ আছে, এবং আমি মূলত ছোটোবেলা থেকে ক্লাস 4 থেকে লেখালেখি করছি, এবং সারা জীবন ছোটদের জন্য কিন্তু লিখেছি। শিশু সাহিত্যিক হিসেবে নিবেদিত প্রাণ আছে, এবং কখনও কিন্তু বিরতি হয় নাই। কোনো কারণে আমার লেখা ছাদ পড়ে নাই। লেখা সব সময় প্রকাশ করেছি আমি বিভিন্ন পত্রিকায়, দেশের মনে সমস্ত পত্রিকাতে আমি এখানে আমার 7টা বইকে মিলে আমি একটা বই করেছি, সেটা আমার একটা নতুন বই। এখানে আরেকটা বই আছে 6 গুণী ছড়া শিল্পী, এটা আমার প্রকাশনীর বই। এগুলো বেশিরভাগই আমার প্রকাশনীর বই, এবং আমরা 200-র উপরে বই প্রকাশ করেছি। এবার 50টার মতো বই আমাদের আসছে, এবং আমরা মোটামুটি বাংলাদেশের লেখক যারা আছেন, ভালো ভালো লেখকদের বই প্রকাশ করি। আর চট্টগ্রামে যারা লেখক আছেন, বিশিষ্ট লেখক, ওনাদের লেখা এটা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন গুণী ছড়া শিল্পী, যারা সুকুমার বড়ুয়া থেকে শুরু করে চট্টগ্রামে ঢাকা অবস্থান করছেন, এরকম ভালো ভালো লেখকদের আমি 20-25 বছর আগে ইন্টারভিউ করেছিলাম। ওই সাক্ষাৎকারগুলো দেখলাম যে অনেক বছর পরে যখন আমি আবার ফেসবুকে দিয়েছি, তখন দেখলাম যেগুলি ভাইরাল হচ্ছে, অনেক জায়গায় রিপ্রিন্ট হচ্ছে। ওটা দেখার পর দেখলাম যে 20 বছর 30 বছর পরে কিন্তু এটা আবার ওগুলো মূল্যটা রয়ে গেছে, সাহিত্য মূল্যটা আছে। তো আমি সেগুলো দিয়ে একটা বই, সাক্ষাৎকারের বই প্রকাশ করেছিলাম আমার থেকে। তারপর আমি করোনার সময় আমার করোনা হয় নাই, কিন্তু ওই সময় হঠাৎ করে আম্মা খুব দুর্বল হয়ে গেছেন বা দুশ্চিন্তায় পড়েছেন। আস্তে আস্তে খাওয়া দাওয়া ছাড়তে ছাড়তে উনি ওজন কমতে কমতে একসময় জুন মাসের দিকে আম্মা মারা যান। তো এটা আমি খুবই শখ ছিলাম। তো
তো মা মারা যাওয়ার পরে 1 মাস শুধু আমি প্রতিদিন একটা একটা করে ছড়া লিখতাম, ফেসবুকে কবিতা লিখতাম, সেগুলি দিতাম এবং মানুষ আমার কবিতা পড়ে অনেক কান্নাকাটি করেছে, সহ্য করতে পারছে না, কমেন্ট দিয়েছে তুই আর লিখিস না, বন্ধুবান্ধবরা। এবং সেই লেখাগুলো যেহেতু আমার একটা ইমোশন থেকে আমার কান্নাগুলোকে সেখানে শব্দ আমি প্রকাশ করেছিলাম, কবিতা প্রকাশ করেছিলাম, সেগুলি পরে মা নাম দিয়ে আমার একটা স্বপ্ন ছিল যে আমি কবিতা লিখবো, মা বইটা আমার হাতে তুলে দিব। কিন্তু আমি সেই বইটা মায়ের কবরে গিয়ে রেখে আসতে হয়েছিল। এমন একটা অবস্থা হয়ে গেছে যে মাকে নিয়ে কবিতা লিখেছে, এই কবিতা অনেকে কাঁদিয়েছে, সেগুলো নিয়ে পরে আমি মা নামে তো একটা বই আছে সারা পৃথিবীতে নাম করে ম্যাক্সিম গোর্কির মা। তারপর আমাদের আনিসুল হকের একটা মা নামে বই 100 বার ছাপা হয়েছে, এরকম রেকর্ড আছে। তো আমার এটা মাকে নিয়ে লিখছি, কিন্তু সবগুলো হচ্ছে ছড়া এবং কবিতা ভাবে মাকে প্রকাশ করেছি। তারপরে আমার ওই যে মানুষগুলোকে আমি আমার জীবনে দেখেছি, অনেক পুণ্যবান মানুষ, বিশিষ্ট মানুষ বিভিন্ন ক্ষেত্রে, ওনাদেরকে নিয়ে আমি বিভিন্ন সময় যে জীবনীগুলো লিখেছি বা তাদের সম্পর্কে লিখেছি, সেগুলো নিয়ে আমার একটা বই নাম হচ্ছে পুণ্যস্মৃতি। এটা অনেক কয়েক বছর আগে বের হলো, ওই মেলাতে প্রথম দিন থেকেই অনেকে এই বইটা সংগ্রহ করেছেন, অনেকে অনলাইনে সংগ্রহ করেছেন, অনেকে রকমারি থেকে সংগ্রহ করেছেন আমার বইটা। তারপর আমি যে ছড়াগুলো লিখেছি, আমার অনেকগুলো ভালো ভালো ছড়া ভাইরাল হয়েছে, বিভিন্ন মিডিয়াতে আবৃত্তি হয়েছে, সেই ছড়াগুলো দিয়ে আমার বই পড়ুয়া কাকতারুয়া। যারা বই পড়েন, এখন তো এমন হয়ে গেছে যে মানুষ বই পড়েন না, আপনার বইমেলা দেখতে পাচ্ছেন মানুষ আসছে কিন্তু বই নিয়ে সেলফি তুলে ছবি তুলে, কিন্তু বই কিনেও না পড়েও না। তো এই মানুষগুলোকে আবার বই পড়া ফিরে আনার জন্য আমি এই নামটা দিয়েছি বই পড়ুয়া কাকতারুয়া। মানে যারা বই পড়েন, যেমন আমরা বই না পড়ে থাকতে পারি, নেশার মতো। আমি যত ফেসবুক চালাই, যত মিডিয়া চালাই, যত ইউটিউবে থাকি, শেষে বইটা যেন ঘুমের ওষুধের থেকেও বেশি ভালো কাজ বই করে। দিয়ে দিন শুরু করি, ঘুম থেকে দিন শেষ করি বই দিয়ে, এবং বই পড়ি, বইয়ের পুরো দেখতে হয় আমাকে। এবং যে কারো বইয়ে নতুন বই বেরোচ্ছে, বেশিরভাগ বই আমার বাসায় অলরেডি আমি নিয়ে গেছি, আমার স্ত্রী বই সংগ্রহ করছে। আবার আমি মানুষের বই প্রকাশ করতে গিয়ে সেগুলো আমাকে 5 বার অনেকবার ধরে পড়তে হচ্ছে। মানে বই পড়াটা আমার নেশা পেশা সব কিছু হয়ে গেছে। আমি একটা কলেজে আছি, সেখানে আমাকে পড়ানোর জন্য বই পড়তে হয়। মানে বই পড়া ছাড়া আমার কোনো গতি নেই। আমি যতই মিডিয়াতে থাকি, যতই ফেসবুক চালাই, এটা হচ্ছে অনিবার্য। তারপর এক অন্যরকম তৃপ্তি দেয় আপনাকে। এবং আমি যদিও বাংলাদেশে হচ্ছে একজন ছড়াকার হিসেবে কিন্তু আমার ব্যাপক পরিচিতি আছে বা জনপ্রিয়তা আছে, কিন্তু যদি শুধু যে ছড়া লিখি তা কিন্তু না। এটা আমার একটা ছোট গল্পের বই, ছোটোবেলা লিখেছি, গল্পের বই লিখেছিলাম, ওইটা আমি নাম দিয়েছি। এটা কখন লেখা হয়েছে? ছোটবেলায়? যখন স্কুলে পড়ি 7, 8, 9 ওই স্কুল পিরিয়ডটাতে লেখা, কিন্তু বই করেছি গত মেলায় বা তার আগের মেলায়। এবং ঢাকাতে একজন লেখিকা, আমরা চট্টগ্রাম থেকে ওনাকে একটা পুরস্কারও দিয়েছি। উনি ওনার বাসা বদলার সময় বইটা যখন পেয়েছেন, উনি বই ফেলে দিবেন, কিন্তু একটু পড়তে গিয়ে দেখেছি ওনার ওই দিনটা খুব খারাপ একটা দিন ছিল, সকাল থেকে কোনো কারণে মন খারাপ ছিল। অনেকগুলো আপনার বই লেখা হয়েছে। ওনার পুরো দিনটা মানে সুন্দর কেটেছে। পুরো দিনটা ওনার ভালো। সেটা আমার যে 50 গোফরান দিটা ওই বইতে উনি কিন্তু লিখে পাঠিয়েছেন যে ওনার বইটা পড়ার পর আমার পুরো দিনটা বদলে গেছে। যে খারাপ দিনটা ছিল, মানে আত্মহত্যার মতো করার মতো একটা খারাপ দিন যাচ্ছিল, এটা আবার খুব ভালো অবস্থা আছে। অনেক অনেক ধন্যবাদ। আমি আশা রাখছি আপনার বইগুলো সবাই পড়বে এবং উপভোগ করবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম অধ্যাপক গোফরান উদ্দিন টিটুর সাথে। তিনি অনেকগুলো বই এবার লিখেছেন এবং ওনার প্রত্যাশা হলো ওনার জীবন থেকেই নেওয়া মূলত সবগুলো বই। এবং প্রিয় দর্শক, আমরা এবারে কথা বলবো বিটিভি চট্টগ্রামের জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইমাম হোসেনের সাথে। স্যার, আপনাকে স্বাগত বইমেলায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? যতটুকু জানি, ভুল করে না থাকলে, আপনার একটি লেখা বই প্রত্নগল্প, এই বইটি ঠিক কোন সালে লেখা হয়েছে এবং এই বইটির পেছনে আপনার গল্পটুকু জানতে চাই। আচ্ছা, এটা আমার প্রথম গল্পের বইটা ছিল প্রত্নগল্প। এটা 2022 সালে নবান্ন প্রকাশনী থেকে ঢাকা অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়। এই গল্পটা আসলে ব্যাকগ্রাউন্ডটা ছিল এরকম, বাংলাদেশের যে ইতিহাস ঐতিহ্য 47 থেকে শুরু করে বর্তমান সময়কাল পর্যন্ত বাংলাদেশের ইতিহাস প্রেরণাদায়ক কিছু গল্পকে, সত্যিকার গল্পকে ব্যাকগ্রাউন্ড করে এই গল্পগুলো রচিত হয়েছিল। এই জন্য বইয়ের নাম রাখা হয়েছিল প্রত্নগল্প। আমরা সেই গল্পে প্রায় 22টার মতো গল্প রয়েছে। তো এইটুকু, এই প্রথম বই। পরবর্তীতে গল্পের বই বের করার সম্ভাবনা আছে। স্যার, এই বইটি লেখার পেছনে আপনার অনুপ্রেরণা কী ছিল, কিংবা কোথা থেকে শুরু হলো, বা আপনি কেন মনে করলেন আপনি প্রকাশ করবেন আপনার? দেখুন, আমি ছাত্র জীবনে ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলাম এবং যে কারণে ইংরেজি সাহিত্যের ছাত্র হওয়ার কারণে এই ক্ষুদে সাহিত্যিক হিসাবে সবসময় নিজেকে কল্পনা করতাম। একই সঙ্গে কবিতার অনুবাদ করা, বাংলায় অনুবাদ করা, এবং একই সঙ্গে
গল্প লেখা, এই দুটো বিষয় আমার চর্চায় ছিল। সাহিত্য পত্রিকাগুলোতে সাহিত্য পাতায় আমি লেখালেখি করেছি। প্রায় ঈদ সংখ্যাগুলোতেও আমার প্রায় পত্রিকাগুলোতে আমার ছোট গল্প প্রকাশিত হতো এবং একই সঙ্গে ইত্তেফাক থেকে শুরু করে জনকণ্ঠ, ভোরের কাগজ, আমাদের সময়, যুগান্তর, এই পত্রিকাগুলোতে আমার সাহিত্য পাতায় লেখা এবং প্রবন্ধগুলো প্রকাশ করত। এবং অনুপ্রেরণাটা এখানে ছিল যেহেতু আমি ছাত্রবেলায় সাহিত্যের ছাত্র ছিলাম, আর পড়াশোনা করেছি, স্কুল জীবনেও সাহিত্যের বই পড়তাম, কলেজ জীবনেও সাহিত্যের গল্পের বই পড়েছি, উপন্যাস পড়েছি। এবং যখন আমি ছাত্র জীবনে ঠিক পরীক্ষার জন্য সাহিত্য বইগুলো পড়তে হয়েছে, যে কারণে আমার ইচ্ছা এবং একই সঙ্গে পাঠের যে বাধ্যতা ছিল, সে দুটো মিলিয়ে আমি সাহিত্যে লেখালেখি শুরু করি। এবং আমি জীবনে খুব বেশি বই হয়তো প্রকাশ করতে পারবো না, কারণ আমি হয়তো 6 মাস 1 বছরে খুব অল্প কিছু গল্প প্রবন্ধ লিখি, বেশি কিছু লিখি না। স্যার, এবারের বইমেলা আপনার কেমন লাগছে? আচ্ছা, এবার যে অমর 21শে বইমেলা চট্টগ্রাম যে সিটি কর্পোরেশনের সহযোগিতায় আজকে যে এই স্টেডিয়ামের মাঠে যে অনুষ্ঠিত হচ্ছে, এটা আমি মনে করি একটা ভালো উদ্যোগ। আমি একটু কথা বলি এটা নিয়ে, যে এই চট্টগ্রামটা ভূপ্রাকৃতিগত দিক থেকে একটা সমতল, সাগর এবং পাহাড়, এই 3 ভূবৈচিত্র্য নিয়ে চট্টগ্রাম শহরটা প্রায় 2500 বছরের একটা ইতিহাস বহন করে। তো এই অঞ্চলে আমরা জানি যে আব্দুল করিম সাহিত্য বিশারদের মতো বড় বড় গবেষক ছিল, সাহিত্য গবেষকের জন্ম হয়েছে। ইভেন অমর 21-এর 1952 সালে 21শে ফেব্রুয়ারি যে প্রতিবাদ হয়, সেই প্রতিবাদকে কেন্দ্র করে যে প্রথম কবিতাটা লেখা হয়েছিল, কাঁদতে আসেনি বাঁশির দাবিনী, সেটাও চট্টগ্রামের এই বীর চট্টলার কৃতিপুরুষ আমাদের প্রয়াত মাহুল আলম চৌধুরী লিখেছিলেন। তা আমরা জানি এই চট্টগ্রাম অঞ্চলের এই শহরটাই আমাদের শিল্প, সাহিত্য এবং সংস্কৃতি একটা বড় অংশ জুড়ে আছে। এবং আমরা মনে করি এই যে চট্টগ্রাম অঞ্চলের লেখক এবং প্রকাশক এবং পাঠকদের ভিতরে যে আজকে আন্তঃমিলের আয়োজন চট্টগ্রাম সিটি কর্পোরেশন করে দিয়েছেন, এই প্রেক্ষিতে সামনের দিনগুলোতে আমরা মনে করি হয়তো এই অঞ্চলে অবশ্যই যে দীর্ঘদিনের যে একটা সুলালিত সুপালিত একটা ইতিহাস আছে, সেটি আরও দীর্ঘায়িত হবে, বড় হবে। এই কারণে এভাবে হবে যে গল্পকার, সাহিত্যিক, প্রাবন্ধিকেরা এই চট্টগ্রামকে নিয়ে তাদের গল্পগুলোকে আরও বিশ্ব দরবারে তুলে নেবেন এবং বিশ্ব পাঠক সৃষ্টি হবে। সেই প্রেক্ষিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এই যে আয়োজন, সেটি অবশ্যই নন্দিত হবে, এই অর্থে যে আমাদের এই চট্টগ্রাম অঞ্চলের হৃদ্য ইতিহাসটাকে, হৃদ্য শিল্প সাহিত্যটাকে আমরা জাতীয় স্তর পেরিয়ে আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে পারবো এবং সাধারণ মানুষ পর্যন্ত, প্রান্তিক মানুষ পর্যন্ত এই পর্যায়ে পৌঁছতে পারবো। যেহেতু স্যার আপনি আপনার প্রত্যাশার কথাটুকু বললেন, তাই জিজ্ঞেস করতে চাই, এখনকার শিশুরা কিন্তু বই পড়তে খুব একটা চায় না, তারা সবসময় স্ক্রিনিংয়ের দিকেই বোধহয় তাদের সব থেকে বেশি মনোযোগ। আপনার অভিভাবকদের উদ্দেশ্য করে এমন কিছু যদি পরামর্শ থাকে। দেখেন, আমাদের দেশে ছড়াকার বা শিশু সাহিত্যিকের সংখ্যাও খুব নেহাত কম নয় এবং আমরা ভালো করে জানি যে এই পুরো বাংলাদেশে অনেক শিশু সাহিত্যিক আছেন এবং অনেক কালজয়ী শিশু সাহিত্যিকের কালজয়ী রচনাও আছেন। এই শিশু আমাদের আজকে যারা শিশু, তারা যদি এগুলোকে পড়াশোনা করে, অবশ্যই নিঃসন্দেহে ছোটোবেলা থেকে সাহিত্যের একটা টাচ পাবে এবং সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এই পাঠ তাদের কাজে আসবে। কিন্তু প্রশ্ন হলো, আজকের যে এই আমরা সোশ্যাল মিডিয়ার যুগে এসে দেখছি যে ছাত্রছাত্রীদের মাঝখানে, বিশেষ করে শিশুদের মাঝে এক ধরনের বই পড়ার অনীহা তৈরি হয়েছে। আসলে এইটা যুগের প্রয়োজনে হয়তো আমরা যেটা ছাপার বইতে পড়তে পারতাম, সেটা এখন ডিজিটালি চলে যাচ্ছে। আমরা যদি ডিজিটাল ডিভাইসে এই বইগুলোকে, শিশু সাহিত্যকে তুলে আনতে পারি, আমার ধারণা আমরা যদি খেলার ছলে ডিজিটাল ডিভাইসে মাধ্যম করে যদি আমরা বইগুলোকে আমাদের কোমলমতি শিশুদের সামনে নিয়ে আসতে পারি, নিঃসন্দেহে তারা সাহিত্যের স্বাদ পাবে। এবং আমরা আশা করি যে আগের মতো, আগে যেমন আমরা যখন ছোট ছিলাম বা আমাদের পূর্বপুরুষরা যখন শিশু ছিল, তারা যেমন সাহিত্যের স্বাদ পেয়েছিল, এখন হয়তো ভিন্ন মাধ্যমে, ভিন্ন মাত্রায় তারা সেই স্বাদটা পাবে। আমাদের দায়িত্ব হচ্ছে সেই ডিজিটাল ফর্মে, যেই ফর্মে গিয়ে তার শিশুরা পড়তে পছন্দ করে, যে এই ডিজিটাল টাচের দিয়ে মাধ্যমে পছন্দ করবে, সেই টাচে যেন আমরা আমাদের শিশু সাহিত্যটাকে নিয়ে আসতে পারি, সেটাই হচ্ছে আমাদের কাজ। যেভাবেই হোক তারা যেন পড়তে থাকে, ডিজিটালভাবেই হোক কিংবা বই পুস্তকের মাধ্যমে হোক। অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনার সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো। মেলা প্রাঙ্গণ ঘুরে দেখুন, আশা করি আপনারও ভালো একটা সময় কাটবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম বিটিভি চট্টগ্রামের জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইমাম হোসেন স্যারের সাথে। এবারে আমরা কথা বলবো একজন পাঠকের সাথে। নাম কি তোমার? ওয়ারিশা হোসেন অপসরা। তুমি কোন ক্লাসে পড়ছো? আমি এবার 10-এ, নিউ 10। বইমেলায় এসেছো, আগেও কি আসা হয়েছে নাকি আজকে প্রথম আসলে এই বছর? আমি প্রত্যেক বছরই আসি, বই সময় পেলেই আসা হয়। বই পড়তে ভীষণ ভালো লাগে আশা করছি, কারণ বইমেলায় যেহেতু এসেছো। তোমার হাতে একটি বই দেখতে পাচ্ছি, কি বই কিনেছো আমাদেরকে বলো? হানাফি মাযহাব। আচ্ছা,
বইটি তোমার কেন কিনতে ইচ্ছে করলো? বইটির মলাটটা কি বেশি ভালো লেগেছে নাকি বইটির ব্যাপারে আগে কিছু শুনেছো? আগে কিছু শোনা হয়নি, কিন্তু নতুন নতুন বই তো পড়ে দেখতে হয়, জানার জন্য কেনা হয়েছে। খুব ভালো একটা বই বেছে নিয়েছো। আশা করি তোমার এই বইটি পড়ে ভালো একটা সময় কাটবে। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। মেলা প্রাঙ্গণ ঘুরে দেখো, আশা করি তোমার ভালো একটা সময় কাটবে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম একজন পাঠকের সাথে। এরকম অনেক অনেক হাজারো পাঠক রয়েছে আমাদের এই মেলা প্রাঙ্গণে। চলুন আমরা মেলা প্রাঙ্গণটি আরও একবার ঘুরে দেখে আসি। অনেকগুলো স্টল এখন দেখা যাচ্ছে। আজকে যেহেতু ছুটির দিন, 21শে ফেব্রুয়ারি আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তাই স্কুল কলেজ সব বন্ধ এবং এই কারণেই কিন্তু মেলার মধ্যে অন্যরকম একটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে। পরন্ত বিকেল যেন অন্যরকমভাবে সেজে উঠেছে, চারিদিক রঙে রঙিন চারধার, ফাগুনের রঙে রঙিন চারধার, এবং যারা বই পছন্দ করে বই প্রেমিকদের মধ্যে অন্যরকম একটা আনন্দ কাজ করছে। এবং আমি নিজেও কিন্তু বই পড়তে ভীষণ ভালোবাসি, তাই বই প্রেমীরা যখন ভীষণ আনন্দে থাকে আমারও ভীষণ ভালো লাগে। প্রিয় দর্শক, আমরা এবারে কথা বলবো লেখক এবং সাংবাদিক সাদাত হোসেন চৌধুরীর সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি, ভালো আছি। কেমন লাগছে এবারের বইমেলা? এবারের বইমেলা আসলে অনেক ভালো লাগছে। এবারে বইমেলায় আমার একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে দ্বিচারিতা নামে। এটি আমার ৫ম গ্রন্থ। প্রায় প্রতি বছরই আমার কোনো না কোনো বই আসে। তো যেহেতু এবার আমার কাব্যগ্রন্থ এসেছে, এবারে বইমেলাটা আমার জন্য অনেক বেশি স্পেশাল। একদম শুরু থেকেই ফেব্রুয়ারি 1 তারিখ থেকেই আমি নিয়মিত আসছি, পাঠকদের সাথে কথা হচ্ছে। খুব খুব ভালো মেলা হচ্ছে আর কি, খুব এনজয় করছি। আমি মনে করি একজন লেখকের লেখা কিন্তু পরিপূর্ণতা পায় যখন তার পাঠকরা সেই লেখাটি পড়ে কিছু আয়ত্ত করে এবং তাদের অভিব্যক্তি আপনাদের জানায়। এবার কেমন সাড়া পাচ্ছেন লেখকদের, মানে পাঠকদের কাছ থেকে? এবারে আমার যে বইটি প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে দ্বিচারিতা। যদি আমি একটু ব্যাকগ্রাউন্ড বলতে চাই, সেটা হচ্ছে একটা মানুষের মধ্যে যে একজন মানুষের মধ্যে মনে এবং অন্তরের মধ্যে যে বহিঃপ্রকাশ, যে দ্বিমুখী আচরণ থাকে, সেই আচরণগুলো আসলে বহিঃপ্রকাশ ঘটেছে। আমাদের যে সামাজিক যে বাস্তবতা, সেই বিষয়গুলো উঠে এসেছে। এবং আমার এই কাব্যগ্রন্থে আপনি জানেন যে জুলাই বিপ্লব, এটি একটি বাংলাদেশের জন্য একটি সাম্প্রতিক একটি বড় ঘটনা। সেখানে যেসব শহীদ হয়েছে তাদের 4 জনকে, বিশেষ করে মুগ্ধ, আবু সাইদ, চট্টগ্রামের প্রথম শহীদ, ওয়াসিম আকরাম সহ 4 জনের কবিতা এখানে উঠেছে। যারা পড়েছে আমার কবিতার প্রশংসা করেছে, তারা বলেছে যে বিষয়গুলোকে আসলে ধারণ করে এই কবিতাগুলো লেখা হচ্ছে, এটা সমাজের জন্য খুবই বাস্তবমুখী। তাদের ফিডব্যাক অনেক ভালো। আমি চট্টগ্রামের 21শে বইমেলায় কালকে আমরা মড়ক উন্মোচন করেছিলাম, এই যে গতকালকে। সেখানে অনেক পাঠক তাদের যে ফিডব্যাক জানিয়েছেন, তারা আমি অনেক বেশি অনুপ্রাণিত। সবার মধ্যে একটা পজিটিভ ফিডব্যাক আপনি পাচ্ছেন এবং আশা করি সেটা আপনাকে আরও বেশি উজ্জীবিত করছে আরও নতুন নতুন বই লেখার জন্য। আশা করি সামনের দিনে আপনার আরও অনেকগুলো বই আমরা পাবো, আরও অনেকগুলো বই আমরা পড়বো। আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম লেখক এবং সাংবাদিক সাদাত হোসেন চৌধুরীর সাথে। তিনি খুব সুন্দর একটি বই লিখেছেন এবং যেটা বলি আমরা জীবন থেকে নেওয়া এমনই একটি বই। আমরা এবারে কথা বলবো লেখক এবং কবি SM শরীফুল ইসলামের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভীষণ ভালো আছি। আপনার হাতে একটি বই দেখতে পাচ্ছি, আপনি যদি আমাদের বলতেন এই বইটি আপনারই লেখা এবং কী বিষয়ে লেখা এই বইটি? অমর 21শে বইমেলা 2025 উপলক্ষে আপন আলো প্রকাশনী আমার শতে শরীফ নামে এই অদ্যাক্ষরে লেখা কাব্যগ্রন্থটি প্রকাশ করেছে। এ বইয়ের একটা ভিন্ন ধর্মিতা হলো, এ বইটি 109টি কবিতা রয়েছে এই বইয়ের মধ্যে এবং প্রত্যেকটা কবিতাই অদ্যাক্ষরে লেখা। যেই কবিতাগুলোকে ইংরেজিতে অ্যাক্রোস্টিক কবিতা বলা হয়। এ ধরনের কবিতার বই বাংলা ভাষায় এ যাবৎ পর্যন্ত মাত্র এই গ্রন্থের আগে 2টি প্রকাশিত হয়েছে। একটি হলো কলকাতা থেকে, যেটির নাম হলো ঝংকার, এবং বাংলাদেশ থেকে একটি কবিতার বই বের হয়েছে অদ্যাক্ষরে, সেটার নাম হলো মুজিব গাথা। সেই হিসেবে আমার এই কবিতার বইটি বাংলা ভাষায় 3য় গ্রন্থ, যেটি অদ্যাক্ষরে লেখা হয়েছে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আশা করছি পাঠকরা এই বইটি পড়ে বেশ সমৃদ্ধ হবে এবং আপনার কাছ থেকে আমরা আরও অনেক অনেক বই সামনের দিনে পাবো। আপনার জন্য শুভকামনা রইল। অনেক অনেক ধন্যবাদ।
প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের আয়োজনের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা যারা বই পড়তে খুব ভালোবাসেন তারা যদি এখনও পর্যন্ত এই বইমেলায় এখনও যদি না এসে থাকেন, তাহলে আপনাদের উদ্দেশ্য করে বলছি, চলে আসুন এবং আপনাদের পছন্দের পাঠকদের, আপনাদের পছন্দের লেখকদের বই বেছে নিন এবং আপনাদের সামনের দিনগুলো আরও অনেক অনেক ভালো হোক। ভালো ভালো বই পড়বেন এবং অন্যদেরকেও বই পড়তে উৎসাহিত করবেন, কারণ বই কিন্তু মৌমাছির মতো। মৌমাছি যেমন ফুল থেকে মধু সংগ্রহ করে আমাদের এনে দেয়, ঠিক বই কিন্তু একজন মানুষের সুন্দর চিন্তা ভাবনাগুলো আমাদের কাছে লেখার মাধ্যমে প্রকাশ করে দেয়। আপনারা সবসময় ভালো থাকবেন এবং যেটা আমি কিছুক্ষণ আগেই বলছিলাম, ঘুমের ওষুধের বদলে চেষ্টা করবেন যেন রাত্রে বই পড়ে ঘুমানো যায়। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন, ভালো ভালো বই পড়ুন, অন্যদেরকেও বই পড়তে উৎসাহিত করুন এবং বাংলাদেশকে ভালোবাসুন, আপনাদের ভাষাকে ভালোবাসুন। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথেই থাকুন। অনেক অনেক ধন্যবাদ।